ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমরা কেমন আছো সেটা তোমরা জানিও। আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা পেয়ে আমি যথেষ্ট ভালো আছি। নেপথ্যের মানুষরা সবসময় নেপথ্যেই থেকে যায়, কিন্তু আমার যে কাছের মানুষদের সঙ্গে তোমাদের আলাপ করাচ্ছি এবং তাদের জীবন সংগ্রামের কিছু অজানা গল্প তোমাদের সাথে শেয়ার করছি, সেই রকম একজন নেপথ্যের মানুষের সঙ্গে আজকে আমরা আলাপ করব। আমার খুব কাছের মানুষ, তার সাথে আজকে তোমাদের আলাপ করাবো। আলাপ করব সোমনাথ শীল। নমস্কার। সোমনাথ, আমরা মানে আমার সাথে তোমার আলাপ বেশি দিনের নয়, দীর্ঘ 27 বছর বলা যেতে পারে। 27-30 বছর। হ্যাঁ, 27 থেকে 30 বছর। সেটা মাপ করাও মুশকিল আর কি, কতগুলো বছরের আলাপ আর কি। তো আলাপের সূত্রটা আজকে বন্ধুদের জানাবো। প্রথমেই তোমার ছোটবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলা ফুলবাগান এরিয়া, ফুলবাগান বলতে নারকেলডাঙ্গা ফুলবাগান, ওখানেই আমার ছোটবেলা কেটেছে। আমার পড়াশোনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে, ওখান থেকে পড়াশোনা করার পর আমি গ্র্যাজুয়েশন করি কলকাতা ইউনিভার্সিটি, বিকম অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন করি। গ্র্যাজুয়েশন করার পর তারপরে আমি এই প্রফেশনে চলে আসি। সোমনাথ, তোমার প্রফেশন কি? তো তোমার প্রফেশন সম্পর্কে এবার আমার বন্ধুদের সঙ্গে তুমি একটু শেয়ার করো। আমি পিয়ানো অ্যাকর্ডিয়ান রিপেয়ার করি, এই প্রফেশনেই আছি। বলা যায় যে তুমি আমাদের পিয়ানো অ্যাকর্ডিয়ানের ডাক্তার বলা যেতে পারে। এটা আমাদের পারিবারিক প্রফেশন। আমার দাদু সত্যচরণ দাস করতেন, তারপরে আমার বাবা বলাই শীল, তার পরবর্তীকালে আমি। এইভাবেই আমাদের বংশ পরম্পরায় আমি এখন 3rd জেনারেশন এই প্রফেশনে। যখন তোমার সাথে আমার আলাপ হয় তখন তুমি তোমার প্রফেশনে জয়েন করোনি। তো আমার একদিনের কথা খুব মনে পড়ে, মানে তোমার বাবা ভীষণ ভালো পিয়ানো অ্যাকর্ডিয়ান, মানে দেখো রিপেয়ারিং তো ঠিকই, কিন্তু আমার যেটা বলতে মনে হয় যে পিয়ানো অ্যাকর্ডিয়ানের মানে তোমরা দেখভাল করো বলা যেতে পারে আর কি। তো সেটা তোমার বাবা ভীষণ ভালো করতেন। মানে আমরা সকলে যারা পিয়ানো অ্যাকর্ডিয়ান কলকাতাতে বাজাই বা ভারতবর্ষে যারা পিয়ানো অ্যাকর্ডিয়ানিস্ট আছেন, তো তারা সকলে খুব, আমরা তোমার কাছে, তোমার বাবার কাছে এবং তোমার কাছে কৃতজ্ঞ, কারণ আমাদের ইনস্ট্রুমেন্টের দেখভাল তোমরা করো। কারণ আমাদের ইনস্ট্রুমেন্ট যদি সারানো না যেত তাহলে তো আমরা বাজাতেই পারতাম না আর কি। তো আমি তখন দেখেছি যে তোমাকে, যে তুমি কিন্তু এই প্রফেশনে কোনোভাবেই আসতে চাওনি। তো এই প্রফেশনে আসাটা কি একেবারেই হঠাৎ করে, এবং কীরকমভাবে তুমি এই প্রফেশনে এলে, এবং এই যে তুমি প্রফেশনে রয়েছো, তো এটা কি তোমার মানে যেটাকে আমরা বলি যে রুজি রুটি বা ব্রেড অ্যান্ড বাটার, নাকি না এটা তোমার প্যাশন? হ্যাঁ, তো সেটা একটুখানি তুমি যদি শেয়ার করো। আমি এই প্রফেশনে আসি বাবা মারা যাওয়ার পরই। অনেক অ্যাকর্ডিয়ানিস্ট আছেন যারা বললেন যে তোমাকেই আসতে হবে, নাহলে আমাদের বাজনাগুলো কি হবে। কারণ বাজনা রিপেয়ার করার ভারতবর্ষে খুব কম, অ্যাকর্ডিয়ান রিপেয়ার বিশেষত, অ্যাকর্ডিয়ান রিপেয়ারের কথাই বলছি। সেই জন্যে আমি ছোটোবেলায় দেখেছি বাবাকে কাজ করতে বিভিন্ন রকম, বাবার সঙ্গে কিছু কাজে সাহায্যও করেছি। সেই যে যতটুকু আমার অভিজ্ঞতা ছিল সেই সূত্র ধরেই আসা, এবং তারপরে আপনাদের মতো যারা আছেন আপনারা আমাকে খুব হেল্প করেছেন। আপনারা আমাকে বিশেষত বাবা কীরকম কাজ করতেন, কীভাবে এগোতেন, সেই জিনিসগুলো আমাকে বলেছেন, এবং সেই সূত্র ধরেই আমিও এগিয়েছি। যে কখনো আমি হয়তো সাফল্য পেয়েছি, কখনো ব্যর্থ হয়েছি, ব্যর্থ হলে আবার সেটাকে
চেষ্টা করেছি কি করে ঠিক করা যায়, কারণ আমার কাছে কোনো গুরু বা মাস্টার বা কোনো দেখিয়ে দেওয়ার লোক কেউ ছিল না। যেটা আমি ভুল করেছি সেটাকেই আমাকে ঠিক করতে হয়েছে। বাবা মারা যাওয়ার পর এমনই একটা অবস্থা ছিল, আস্তে 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 সেটাকে আমি এই প্রফেশনটাকে ভালোবেসেছি। এখন বলতে পারেন এটা আমার রুটি প্যাশন সব কিছু। যখন আমি একটা কোনো ভাঙা খারাপ অবস্থার বাজনাকে সারিয়ে তুলি তখন নিজেরই একটা ভালো লাগে যে বাজনাটাকে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে পেরেছি। এই যে জার্নিটা আমার খুব ভালো লাগে, এখন আমি এনজয় করি এই জার্নিটা এখন। তাহলে একদিকে বলা যায় যে প্যাশন তো বটেই এবং প্রফেশনও বটে, তার সাথে আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জ তোমার কাছে। হ্যাঁ, কারণ প্রতি মুহূর্তে যে অ্যাকর্ডিয়ানগুলো মানে আমরা তো দেখি যে অ্যাকর্ডিয়ানগুলো মানে একেবারে মানে ধরো তার শেষ অবস্থা, কারণ নতুন অ্যাকর্ডিয়ান তো এখন যা পরিমাণ দাম, সুতরাং কেনার সামর্থ্য নেই মানুষের। সামর্থ্য থাকলেও হয়তো সেটা হয়ে ওঠে না আর কি। আর পুরোনো অ্যাকর্ডিয়ানের সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার। তো সেই জন্য তোমার কাছে এটা একটা চ্যালেঞ্জ। নিশ্চয়ই চ্যালেঞ্জ তো বটেই, কাজ করতে গেলে চ্যালেঞ্জ তো থাকবেই। আর সত্যি কথাই আমাদের যে বাজনাগুলো আছে এগুলো পুরনোই বাজনা, নতুন বাজনার দাম হওয়ার জন্য অনেকে সেই জিনিসটাকে কিনতে পারে না। এবার এই বাজনাগুলো আমার কাছে যখন আসে তখন খুব ভগ্ন অবস্থায়। এবার তোমার কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে ছোট জিনিস না, এটা আমার মনে হয় তোমার জীবনের সব থেকে একটা ভাইটাল জিনিস, যে তোমার যে কাছের মানুষগুলো মানে তোমার বাড়ির মানুষগুলো তাদের সহযোগিতা আমার মনে হয় মানুষদের মানে আমার বন্ধুদের তোমার অবশ্যই জানানো দরকার, কারণ তারা ছাড়া কিন্তু তুমি আজকে এই সফলতাটা দেখতেই পেতে না। বাবা মারা যাওয়ার পর আমার পারিবারিক যে সাপোর্টটা আমি পেয়েছি আমার মা এবং আমার বোনের কাছ থেকে, সেই সময় সত্যি আমাদের কষ্ট গেছে, কষ্টের দিন গেছে। তার পরবর্তীকালে আমার ওয়াইফ, ওনার কাছ থেকেও আমি খুব সাপোর্ট পেয়েছি। এখন আমাদের ছোট্ট সংসারে সবাই মিলেই আমরা মানে একে অপরের পরিপূরক হিসেবেই আছি আর কি। এবং পারিবারিক এই সাপোর্ট ছাড়া তো এগোনো যায় না, কোনো কিছু করা যায় না। এবং শান্তিপূর্ণভাবে আমরা সেই সহাবস্থানেই রয়েছি এবং শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে চলেছি। এই আমার এই জার্নির পেছনে প্রথমে আমার মা, বোন এবং পরবর্তীকালে এখন আমার মা এবং আমার ওয়াইফের পূর্ণ সাপোর্ট রয়েছে। দেখো, মাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মা সবসময় আমাদের পাশে থাকেন, আলাদা করে মা বাবাকে আমাদের ধন্যবাদ দেওয়ার কিছু নেই। কিন্তু তোমার মিসেসকে আমাদের এই পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, যে আমাদের মানে যে মেইন ইনস্ট্রুমেন্ট সেই ডাক্তারবাবুকে সুস্থ রাখার জন্য আর কি, এবং ভালো রাখার জন্য। আচ্ছা, এইবার আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে তোমার কাছে, যে পিয়ানো অ্যাকর্ডিয়ান তো ভারতবর্ষে তৈরি হয় না, তো এটা তো সম্পূর্ণ বিদেশি ইনস্ট্রুমেন্ট। তো এই ইনস্ট্রুমেন্টে যে পার্টসগুলো যখন ধরো তুমি বলছো ভগ্ন দশায় আসে, সেই পার্টসগুলো তুমি কতটা এখানে কিভাবে ব্যবস্থা করো সেটা একটা জানতে চাইবো। আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে বন্ধু তোমাদেরও বলবো, সেটা হচ্ছে যে সোমনাথ কিন্তু এখন ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে। সোমনাথকে ফোন করলে কিন্তু কলকাতায় ওকে আমি পাই না, কখনো বোম্বেতে রয়েছে, কখনো সুরটে রয়েছে, কখনো দিল্লিতে রয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ও ঘুরে বেড়ায়, মানে আমি ওকে নিয়ে খুব প্রাউড ফিল করি আর কি। তো সেখানকার অভিজ্ঞতা যদি তুমি একটু আমাদের সাথে শেয়ার করো। এই ইনস্ট্রুমেন্টটা আমাদের দেশীয় নয়, বিদেশি ইনস্ট্রুমেন্ট, এবং এই ইনস্ট্রুমেন্ট সারাতে গিয়ে একটা সমস্যা আমার হয়, এর কোনো পার্টস এখানে পাওয়া যায় না। এবার তাকে যখন আমার কাছে কোনো বাজনা আসে, কোনো ভগ্নদশা বাজনা, সেটাকে আমার এখানকার দেশীয় যে জিনিসগুলো আছে সেটা দিয়েই ওটাকে আমাকে সারাতে হয়, তার পরিবর্তে কোনো জিনিস বেছে নিতে হয়। সেজন্য আমার এইটা সারানোর ব্যাপারে একটু প্রবলেমই হয় মাঝে মাঝে, তাছাড়া আর কোনো ইয়ে নেই। আর আমি এখন আপনাদের আশীর্বাদে, শুভকামনায় সারা ভারতবর্ষে জুড়েই কাজ করছি। তো এবং বম্বে বলুন, ব্যাঙ্গালোর, সুরাট, বিভিন্ন জায়গাতে, ওখানে ওনারাও খুব আমাকে
এ ব্যাপারে হেল্প করেন এবং খুব ভালো ওনাদেরও ব্যবহার, কাজকর্মে ওনারাও খুব সাহায্য করেন। তো এইভাবে এগোচ্ছি, চলছে আর কি। তো এইভাবে এগোতে এগোতে কী হচ্ছে, সারা ভারতবর্ষের একটা সময় হয়ে গেছিল যে পিয়ানো অ্যাকর্ডিয়ান আছে, সারানোর লোক নেই, ইনস্ট্রুমেন্টটাকে কিভাবে সারাবো। এবার অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা ধরুন ইনস্ট্রুমেন্টটা বাজাতে চাইছেন, কিন্তু কোথায় সারাবো জানে না, কিভাবে সারাবো জানে না, যার ফলে ওনারা ইচ্ছে থাকলেও উপায় ছিল না বাজানোর। তা এখন কি হচ্ছে, আমি যেহেতু ওনাদের ডাকে সাড়া দিয়ে ওই সব জায়গায় যাচ্ছি, তো তাতে কি হচ্ছে, ওইখানকার যারা আছে স্থানীয়, ওনারা এখন বিভিন্ন দিক থেকে এনকোয়ারি হচ্ছে যে এই বাজনাটা সারানো যায় কিনা, বা সারানো গেলে কিভাবে সারানো হয়, কে সারায়। তো এখন আমি যেহেতু বাইরে যাচ্ছি, এবার কি হচ্ছে, আস্তে আস্তে ওই সমস্ত জায়গাগুলোতে, ওই সমস্ত শহরগুলোতে এবার যাদের কাছে পুরনো বাজনা ছিল, অনেক দিন পড়ে আছে, সারায়নি, তারা এবার যোগাযোগ করতে শুরু করছে। এবার কোনো একজনের মারফত শুরু হচ্ছে, ধরুন আপনি আছেন, আপনাকে এবার তারা ফোন করতে শুরু করলো যে হ্যাঁ আপনি বললেন যে আমার বাজনাটা এ সারিয়ে দিয়ে গেছে, তো তখন আপনাকে ওরা যোগাযোগ করলো যে এই সারিয়ে দিয়ে গেছে, যদি তাহলে আপনি ফোন নাম্বার দেন, কন্ট্যাক্ট নাম্বার দেন, বা উনি যখন আমাদের এখানে আসবেন তাহলে আমার বাজনাগুলো ওনাকে দিয়ে সারাবো। তো এইভাবে আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ হচ্ছে। একটা সময় অ্যাকর্ডিয়ান ভারতবর্ষে খুবই স্ট্যাগনেন্ট অবস্থায় চলে গেছিলো বাজনাটার, কিন্তু আস্তে আস্তে আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেই শহরগুলোতে বাজনাটার আবার মানে শুরু হয়েছে, নতুন করে এর একটা জোয়ার শুরু হয়েছে, বাজানোর একটা অনুপ্রেরণাও আসছে যে হ্যাঁ এটা সারানো যায়, বা ও আসলে সারিয়ে দিতে পারবে বাজনাগুলো। তো এইভাবেই আস্তে আস্তে এগোচ্ছে আর কি। আমি এই যে সোমনাথের কথার প্রসঙ্গে, ও যে এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে, সে প্রসঙ্গে আমার মনে হয় একজনের নাম নেওয়া খুব দরকার। উনি এখন আমাদের মধ্যে ফিজিক্যালি নেই, শ্রী জগজিৎ শ্রীবাস্তবজি। তো ওনাকে আমার প্রণাম জানাই। উনি যেখানেই থাকুক আমাদের যেন আশীর্বাদ করেন। ওনার ইনস্ট্রুমেন্টে উনি প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, ভীষণ আমাকে স্নেহ করতেন মেয়ের মতো, যে উনি প্রথম জিজ্ঞেস করেছিলেন যে তোমার অ্যাকর্ডিয়নটা কে সারায়। এবং এই অ্যাকর্ডিয়ন, উনি যে অ্যাকর্ডিয়নটা সারিয়েছিলেন, সেই অ্যাকর্ডিয়নটা উনি কলকাতায় কারোর হাত দিয়ে পাঠিয়েছিলেন। সেটা সোমনাথ ফার্স্ট যে আর কি ও মানে কলকাতা ছেড়ে বেরোলো, প্রথম ওই জগজিৎজির যে অ্যাকর্ডিয়নটা সেটা ও সারিয়েছিল, এবং ভীষণ সুন্দর সারিয়েছিল। ওটা আওয়ারা মুভিতে বেজেছিল আর কি, হিস্টোরিক্যাল অ্যাকর্ডিয়ন। তো সেই অ্যাকর্ডিয়নটা যে ও সারিয়েছিল, তারপর ওই ভারতবর্ষ জুড়ে এরকম একটা ওর রমরমা আর কি বলা যেতে পারে। তো তোমার প্রফেশনে তোমার যে ভালো দিকগুলো তুমি বললে, সেগুলো আমরা শুনলাম। এবার একটু মানে মন্দ দিক কি কিছু তুমি দেখেছো, সেরকম কিছু বা ফেস করেছো, সেটা একটু জানতে ইচ্ছা করছে। আজ আরও ইয়াং জেনারেশন আরও বেশি করে আসুক, এই স্বপ্নটা আমি দেখি যে ভারতবর্ষ অ্যাকর্ডিয়ানের ইয়াং জেনারেশন এগিয়ে আসছে, বাজাচ্ছে, এবং তারা বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাজিয়ে পুরস্কার। তুমি সারা পৃথিবীতে কাজ করো, এটা আমার একটা ভালো লাগা, যে তুমি শুধু ভারতবর্ষে তোমার নাম থাকবে না, সারা পৃথিবী জুড়ে তোমার নাম। ওয়ার্ল্ড অ্যাকর্ডিয়ান চ্যাম্পিয়নশিপে ইটালিয়ান ক্যাটাগরিতে ওনারা একজন ব্রোঞ্জ পদক এবং একজন রৌপ্য পদক, সমীর সাপরে ব্রোঞ্জ পদক এবং সাগর সাঠে রৌপ্য পদক পেয়েছেন। তো এটা আমাকে খুব ভালো লেগেছে এই জিনিসটা।